নমস্কার। রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল সমর্থক অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণদা, আপনাকে রায়বাহাদুরে প্রথমবার স্বাগত। অনির্বাণদা, আজকে আমরা মূলত যে কটা বিষয় নিয়ে আলোচনা করব, আমরা এসআইআর নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিদের গ্রেপ্তার এবং তারপর পুশব্যাক, এবং তার সঙ্গে যে বিল বিজেপি এনেছে। আজই প্রধানমন্ত্রী রাজ্যে এসে তিনি বললেন যে আমরা এটা একটা ঐতিহাসিক ঘটনা নাকি ঘটাতে যাচ্ছি, যেখানে সরকারি কর্মচারীদের 50 ঘন্টার বেশি যদি তারা জেলে থাকেন, সাসপেনশন হয়ে যায়, তাহলে কেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের নয়, ইত্যাদি একাধিক বিষয়ে কথা বলবো। শুরুতে একটা মজার বিষয় আপনার থেকে জানতে চাইবো। কোট আনকোট বিজেপির চ্যানেল, আমি নাম করেই বলছি, রিপাবলিক বাংলায় একটি ইনসিডেন্ট আপনি ঘটিয়ে ফেলেছেন। মানে ইটস কাইন্ড অফ বলা যেতে পারে রেভলিউশনারি, যে বিজেপির চ্যানেলে আপনি সেখানে ভোট চোর নরেন্দ্র মোদী এটা বলাতে বিজেপির প্রতিনিধিরাই উঠে গেলেন। মানে ব্যাপারটা এরকম যেন অনির্বাণ ব্যানার্জি বিজেপির পার্টি অফিসে ঢুকলো এবং বিজেপির প্রতিনিধিরা সব বেরিয়ে গেল। এটা কিভাবে পসিবল হলো, এটা যদি শুরুতে বলেন, তারপর আমরা বাকি প্রসঙ্গে আসবো। দেখুন, পসিবল ইম্পসিবলের কিছু নেই। বিগত 10-12 বছর ধরে সার্বিকভাবে সংবাদ মাধ্যম, বিশেষ করে যেটাকে আমরা বৈদ্যুতিন সংবাদ মাধ্যম বলি, মূলত তাদের একটা মেটামরফোসিস ঘটে গেছে। এটা বললে বোধহয় অত্যুক্তি হবে না। হুম। এর আগেও এমন নয় যে 2014-র আগে যাবতীয় সংবাদ মাধ্যম অত্যন্ত নিরপেক্ষভাবে সবকিছু করতো, ব্যাপারটা আদৌ তা নয়। তাদের মধ্যে যথেষ্ট এদিক ওদিক নানা বায়াস, নিরপেক্ষতার অভাব ইত্যাদি সবই থাকতো। কিন্তু সেই জায়গাতেও ব্যাপারটা এতটা, আমি কি বলবো, মানে বুক বাজিয়ে যে একজন অ্যাঙ্কার বলছে আমি হচ্ছি মোদি ভক্ত। এটা একটা হিন্দি চ্যানেল, একজন অ্যাঙ্কার আছে, আমি নাম হুম। হুম। বলছি না, হুম। তার এইসব ক্লিপ রয়েছে, নিজেই বলছে আমি মোদি ভক্ত। দেখুন, আপনি কার ভক্ত হবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে খুব সমস্যার কিছু নেই। কিন্তু আপনার পেশার জায়গায়, বিশেষ করে সংবাদ মাধ্যমের যে পেশাটা, সেটা আর 5টা পেশার থেকে তো কিছুটা আলাদা। সেই জায়গা ধরুন, যেমন আমার ওকালতি পেশা বা কারোর চিকিৎসার পেশা, তারা যদি এইভাবে এর ওর তার ভক্ত হয়ে তার পেশাটার কাজ করা শুরু করে দেন, তাহলে কি হবে বুঝতে পারছেন? একজন রাইট। চিকিৎসক যদি মনে করেন যে তিনি অমুকের ভক্ত, অতএব তার যারা ভক্ত নয় তার চিকিৎসা তিনি ঠিকভাবে যদি করাটা বন্ধ করে দেন, তাহলে ব্যাপারটা কিরকম লাগবে, আপনি আটকে উঠবেন। কিন্তু সেখানেও রাইট। প্রভাবটা কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের ওপর। এক্ষেত্রে সংবাদ মাধ্যম যদি হঠাৎ করে কারো একটা ভক্ত হয়ে যায়, তার প্রভাব কিন্তু সামগ্রিকভাবে গোটা সমাজে পড়ে, এবং সেটা বীভৎস একটা ভয়ঙ্কর প্রভাব। সেটা বহুদিন অব্দি আমাদের বাংলায় অন্তত তার প্রভাবটা তুলনায় কম ছিল। এই, আমি প্রভাব বলবো না, প্রকোপ বলবো, প্রাদুর্ভাব বলবো, কিছুটা কম ছিল। সেটা বিগত 4-5 বছরে সেটাও ভালো রকম বেড়ে গেছে। যে কারণে একটি নির্দিষ্ট চ্যানেল, তারা প্রকাশ্যেই আহ, একটা তাদের যে রাজনৈতিক পক্ষপাতহীনতা, সেটা তারা গর্ব করেই বলে। এবং সেখানে যারা যান, আমাদের মতো যারা যান, তারা সেটা জেনেই যান। আমার কাছে এটা খুব রাইট। নতুন কিছু নয়, যেহেতু সেদিনকার অনুষ্ঠানটা অনেক বেশি কি বলবো, বিতর্কের জন্ম দিয়েছে। আহ, অনেক লোক দেখেছেন ইত্যাদি, সেই কারণে হয়তো ব্যাপারটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, কিন্তু এটা খুব নতুন কিছু নয়, আমার কাছে তো নয়। আমরা যারা যাই, সেটা আমরা এটা জেনেই যাই, যেটার প্রকারান্তরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলার জন্যই তৈরি একটি চ্যানেল। রাইট। আমরা যদি একটু এসআইআর প্রসঙ্গে আসি অনির্বাণদা, আমি যোগেন্দ্র যাদবের একটা ইন্টারভিউ দেখছিলাম। উনি খুব ইন্টারেস্টিংলি বলছেন যে ইটস আ কাইন্ড অফ টেকটনিক শিফট। কেন বলছেন? কারণ আহ, ভারতবর্ষে যখন এই নির্বাচন প্রক্রিয়া প্রথম শুরু হলো, এবং তাতে সুকুমার সেনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা যদি ইউএস এর ক্ষেত্রে দেখি বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে নাগরিককে যেতে হয় সরকারের কাছে, কিন্তু ভারতবর্ষ তাদের 100% প্রতিনিধিত্ব এনশিওর করতে তারা যেটা করলেন যে সরকার নাগরিকের কাছে পৌঁছলো। এবার যেটা দাঁড়ালো যে এখন, অর্থাৎ এই যে সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, হঠাৎ করে নির্বাচন কমিশন বলছে যে তারাই নাগরিক নয়। এবং যদি নাগরিক হতে হয়, তাহলে আপনার এপিক কার্ড যথেষ্ট নয়। যদি নাগরিক হতে হয়, তাহলে আপনার আধার কার্ড যথেষ্ট নয়। আপনাকে দেখাতে হবে পাসপোর্ট, অথবা যদি আপনি সরকারি চাকরি করেন তার কোনো দলিল বা প্রমাণপত্র, অথবা আপনার বার্থ সার্টিফিকেট, যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিজেই বলছেন যে
আমার নিজের বার্থ সার্টিফিকেট আছে কিনা সেটাও আমার সত্যি জানা নেই। মানে ভারতবর্ষে যারা ধরুন অনেক আগে জন্মেছে, আমাদের অনেকটা হুম সিনিয়র, তাদের অনেকের ক্ষেত্রেই থাকতো না। এবং হুম যেটা যোগেন্দ্র যাদবও খুব ইন্টারেস্টিংলি বলছেন যে এটার কারণটা খুব সুনির্দিষ্ট কারণ রয়েছে, খুব সুচারুভাবে এটা করা হয়েছে যে বিজেপির যারা ভোটার তারা বেশিরভাগই উচ্চবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত। অতএব তাদের এই ডকুমেন্টগুলো দেখাতে খুব একটা অসুবিধে নেই। কিন্তু অসুবিধে তাদের হবে যাদের ঘর ভেসে যায়, যাদের বারবার করে মিসপ্লেসড হতে হয়, পরিযায়ী শ্রমিকদের, তাদের। এবং সেই কারণেই কোটানকোট বিরোধীদের ভোটটায় আঘাত হানতে তাদেরকে ভোটার তালিকা থেকেই বাদ দেওয়ার একটা প্রয়াস। আপনি কি বলবেন? আপনি এসআইআরটাকে কিভাবে দেখছেন, যদি একটু সাধারণ আমাদের দর্শকদের একটু বোঝান। দেখুন, এসআইআর এর লাস্ট যেটা অক্ষর আর স্ট্যান্ডস ফর রিভিশন, অর্থাৎ রাইট। তালিকাটাকে তারা পরিমার্জন করবেন, সেখানে ভুল ত্রুটি ইত্যাদি থাকলে সেটাকে ঠিকঠাক করবেন। কিন্তু এই সেটা প্রথমবার, হচ্ছে না। হ্যাঁ এই প্রথমবার এই ঠিকঠাক করা মানে কিন্তু শুধু নাম বাদ দেওয়া নয়। এই প্রথমবার আমরা দেখছি সেখানে শুধু নামটা বাদই গেছে, অন্তত বিহারে যেটা হয়েছে আমরা সেটা দেখেছি। এবং যখন ইলেকটোরাল রিফর্ম বলতে যেটা বোঝায় তার অনেকগুলি ধাপ থাকে। এবার ইন্টেন্সিভ রিভিশন যখন হয় সেখানে শুধুই নাম বাদ যাবে, এইটা অন্তত ইলেকশন কমিশন ভারতবর্ষে যত বছর ধরে কাজ করছে তাদের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই, কেউ এখনো অব্দি সেটা বলেনি। মূলত যেটা হয় কিছু নাম বাদ যায় এবং অনেক নাম কিন্তু সেখানে যোগও করা হয়। কারণ রাইট। প্রত্যেক দিনই তো আসলে 18 বছর কেউ না কেউ হয়ে যাচ্ছে। একটি রাজ্য রাইট। যদি বিহারের মতো বড় রাজ্য ধরি, সেখানে তো প্রত্যেক দিনই একজন না একজন তার ভোটাধিকার প্রাপ্ত যে বয়সে গিয়ে হয় সেই বয়সে তিনি পৌঁছাচ্ছেন। তাহলে 1 মাসের কাছাকাছি ধরে আপনি রিভিশন করছেন, সেখানে কেউ ভোটাধিকার প্রাপ্ত হলো না 1 মাস ধরে, এটা তো সম্ভব নয়। অর্থাৎ নির্দিষ্ট করে নাম বাদ দেব, এই উদ্দেশ্যটা আগে নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছিল, অর্থাৎ লক্ষ্যটা সে আগেই ঠিক করে নিয়েছে। তারপরে সে পদ্ধতিটাকে তৈরি করে সেই মতো সে কাজ করছে, এটা তো হওয়ার কথা নয়। তার কথা তো হচ্ছিল যে সে মানুষের কাছে যাবে এবং যেখানে ভুল ত্রুটি নাম বাদ দেওয়ার দরকার দেবে, এবং যেখানে নাম আহ, যুক্ত করতে হবে তালিকায় সেখানে নাম যুক্ত করবে। সেসব সে কিছু করেনি। আমি যোগেন্দ্র যাদবের বক্তব্যের সঙ্গে একটা জায়গায় সামান্য আমি দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে এটা ফ্যাক্ট যে উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত ইত্যাদি তারা বিজেপির বড় অংশের ভোট ব্যাংক। নিম্নবিত্ত বা গরিব যে বিজেপির ভোট ব্যাংক নয়, এইটাও কিন্তু হুম। অ্যাকচুয়ালি ঠিক নয়। আমরা বহু রাজ্যেই আমরা দেখবো যে যারা নিম্নবিত্ত, যারা গরিব, তারা যথেষ্টই বিজেপিকে ভোট দিয়ে থাকেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তাদের নাম তারা বাদ দিচ্ছে কেন, তাদের হুম। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটাই যে বিজেপির রাজনৈতিক মতাদর্শে গরিব নিম্নবিত্তদের স্থান নেই, সেখানে আসলে মধ্যবিত্তদেরও স্থান নেই। এটা মতাদর্শের প্রশ্ন, এটা শুধুমাত্র ভোট ব্যাংকের নিরিখে একমাত্রিক ভাবে দেখলে হবে না। ভোট ব্যাংকটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ধরুন যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের অংশ বিজেপিকে ভোট দেয় না, বিজেপি সুযোগ পেলে তাদেরকে ছেড়ে দেবে, তাদের নামটা কি বাদ দেবে না? তাদের নামটাও বাদ দেবে। কিন্তু ওভারঅল যারা নিম্নবিত্ত গরিব আমাদের ভারতবর্ষে আপনারা লক্ষ্য করে দেখবেন, মূলত তারা যদি তারা হিন্দু ধর্মের হন, তারা মূলত হচ্ছে তথাকথিত যারা নিম্নবর্ণ। অনেকাংশে তারা মুসলমান মানুষজন রয়েছেন, আদিবাসীরা তো বটেই। অর্থাৎ যাদেরকে আমরা প্রান্তিক জনগোষ্ঠী বলতে পারি, আপনি আরএসএস বিজেপির মতাদর্শের জায়গা থেকে যদি দেখেন, তারা এই প্রান্তিক জনগোষ্ঠী, সে কি হিন্দুদের তথাকথিত নিম্নবর্ণ হোক, মুসলমান হোক বা আদিবাসী হোক, তাদের প্রতি তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা ঠিক কি, সেইটাকে যদি আপনি প্রেক্ষাপট হিসেবে রাখেন, তাহলেই বুঝতে পারবেন এসআইআর এর মাধ্যমে এই নিম্নবিত্ত বলতে বা গরিব বলতে যাদের নাম বাদ দেওয়া হচ্ছে, মিলিতভাবে তারা তিনটেই এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা এই 65 লক্ষের যে নামের তালিকা বেরিয়েছে, আমি হুম। হুম। মোটামুটি তালিকা তো আমি যাচাই করে দেখিনি, কিন্তু যাচাই করে দেখার প্রক্রিয়া নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি করবেন। আমি আগে থেকে নিশ্চিত ভাবে বলতে পারি সেখানে অন্তত 90% কাছাকাছি যারা তথাকথিত নিচু জাত, অর্থাৎ বিহারে যারা এসটি, এসসি, ওবিসি এবং মুসলমান, এই যে অংশটা পড়বে তারাই হবে সেখানে উচ্চবর্ণ, তথাকথিত উচ্চবর্ণের সংখ্যা কিন্তু কমই হবে। অর্থাৎ এটা শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে টার্গেট করছে না, মতাদর্শের জায়গা থেকেই ডিসএনফ্রাঞ্চাইজ করে দেওয়া যে অংশটা নন ব্রাহ্মীণ ধরা যাক, মানে তারা যারা যাদেরকে যে ব্রাহ্মণত্বের যে হেজিমনিটাকে তারা রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা করতে চায়, তার বাইরে যারা, সেই অংশটাকেই তারা ধীরে ধীরে বাদ দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। রাইট। আপনি আপনি যেটা বললেন যে শুধুমাত্র তো এই নিম্নবিত্ত এদেরকে বাদ দেওয়া এবং তার সঙ্গে তাদের মতাদর্শকে চালিয়ে দেওয়া, কিন্তু তারপর হুম আপনি হুম যেটা বললেন যে নিম্নবিত্তের মধ্যে কি বিজেপির তাহলে কোনো ভোট ব্যাংক নেই? আছে। হুম
তাহলে এই শ্রেণীর মানুষের কাছে, সেটা বিরোধী জোট বলুন, সেটা যে রাজ্যে যেখানে কংগ্রেস হতে পারে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হতে পারে, তারা অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গে হয়তো রিচ করতে পারছে, কিন্তু অন্যান্য জায়গায় তাদের কাছে তাহলে রিচ করতে পারছে না কেন? একটা দল যখন মতাদর্শগতভাবেই একটা শ্রেণী, একটা ধর্ম, একটা বর্গের মানুষের প্রতি বিরূপ এবং তাদেরকে ভোটার তালিকাতেই রাখতে চায় না, তারপরেও তাদের মধ্যে একটা সেকশন ভোট দিচ্ছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তাহলে তাদের হুম। কাছে বিরোধী কোথায় রিপ্রেজেন্টেশন, তারা কেন পৌঁছতে পারছে না, এটা আপনার কি মনে হয়? দেখুন, তাদের একটা বড় অংশই ভোট দেয়। আমি যদি পশ্চিমবঙ্গের নিরিখেও আপনাকে ব্যাপারটা আমরা যদি বিশ্লেষণ করতে চাই, আপনি দেখবেন যে মতুয়া ভোট ব্যাংক, এটা তো হুম হুম। মানে বিজেপির একটা অত্যন্ত শক্তিশালী ভোট ব্যাংকের জায়গা হিসেবে তারা তৈরি করেছে। একদম অথচ একদম, সেখান বিজেপি থেকে শান্তনু ঠাকুর মন্ত্রী এখনো। হুম মন্ত্রী হয়েছেন এবং হুম। তাদের একাধিক বিধায়ক আছে, এবং রাইট মতুয়া গড় বলতে যে সব রাইট। বিধানসভাগুলি বা লোকসভাকে বোঝায়, সেখানে মূলত বিজেপি জিতছে। আহ, এই এই জায়গাগুলি বিশ্লেষণ করলে দেখবেন যে মতুয়া, আমি যদি শুধুমাত্র এই জনগোষ্ঠীটাকে ধরি, তাদের যেটা ইতিহাস, তাদের হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে যোগেন মন্ডল এবং তার হাত ধরে বাবা সাহেব আম্বেদকরের বাংলা থেকে নির্বাচনে জয়লাভ করা, আপনি যদি এই ইতিহাসটাকে দেখেন, তাহলে হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর এদেরকে তো সেই সময়কার যারা উচ্চবর্ণ বা উচ্চবর্ণ কামি আধিপত্যবাদী, আমি উচ্চবর্ণ মানিছে খুব খারাপ হয়ে যাচ্ছে সেটা নাও হতে পারে, কিন্তু যারা রাইট। এই সিস্টেমটাকে টিকিয়ে রাখার কাজটি করতেন, তারা তো তাকে পড়া মানে তার যে স্কুলে যাওয়া, সে সময় যে বিদ্যালয়, এটা কিন্তু ঢুকতেই দেয়নি। এবং ঢুকতে দেওয়ার না কারণটা কি, তার তথাকথিত নিচু জাত হওয়া। তো সেই উচ্চ বর্ণের এই আধিপত্যের বিরুদ্ধে, এই জাতপাতের জাতিভেদের বিরুদ্ধে যে হরিচাঁদ ঠাকুরের লড়াই, সেটা তো মতাদর্শগত ভাবে আরএসএস এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আরএসএস তো মনুসংহিতা, মনুবাদ ইত্যাদি এটাকে সরাসরি প্রমোট করে, যেখানে বাবা সাহেব আম্বেদকর, আমি সালটা আমার ভুল হতে পারে, বোধহয় 1925 সাল ওই সময় মনুসংহিতাকে প্রকাশ্যে পুড়িয়ে দিচ্ছেন। সেখানে আরএসএস তার যে মতাদর্শগত দলিল যত আছে, সেখানে মনুবাদকে সে আরো বেশি প্রতিষ্ঠা করার কথা বলছে। এবং ভারতের সংবিধান যখন গৃহীত হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আরএসএস এর মতটা কি ছিল, যেখানে মনুসংহিতা ইত্যাদির কোনো ছাপ নেই, অতএব এটা আমাদের গ্রহণ করা উচিত নয়। তাহলে এই যে এটা তো একটা কন্ট্রাডিকশন, যে যে রাইট। মতুয়া জনগোষ্ঠী এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তৈরি হয়েছিল, তারা আজকে এই ব্রাহ্মণ্যবাদকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা যারা করতে চায়, তাদের ভোট ব্যাংক হয়ে গেছে। একদম। এবার এই ডাইকোটমিটাকে আপনি যদি আমাকে বলেন যে আমাকে দু লাইন এক্সপ্লেন করতে, আমি সত্যি এক্সপ্লেন করতে পারবো না, এটা অত সহজ নয়। কিন্তু যেটা হচ্ছে যে তাদেরকে হয়তো তারা একটা টোপ দিচ্ছেন, নাগরিকত্বের টোপ আপনি বলতে পারেন, সেই জায়গাটা বাকি দলগুলি খুব ইফেক্টিভলি অ্যাড্রেস করতে পারেনি, এটা আপনি বলতে পারেন। আবার নাগরিকত্বের প্রশ্নে আমরা একটা ফান্ডামেন্টাল জায়গায় ফিরে যেতে পারি, যে হোম মিনিস্ট্রিকে, মানে বিজেপি সরকার আসার পর হুম। অমিত শাহ হোম মিনিস্টার থাকাকালীন যখন তাকে আরটিআই করা হচ্ছে, যে নাগরিকত্বের প্রমাণ বলতে সরকার কি বোঝে, বা সরকার কোন নথিটাকে মান্যতা দেবে, তার উত্তর হচ্ছে এরকম কোনো নথি নেই। মান্যতা দেওয়ার মতো কোনো নথি সরকার বলতে পারছে না যে এইটা হচ্ছে আপনার নাগরিকত্বের প্রমাণ। তাহলে হিসাব অনুযায়ী যে মতুয়া ভাইটি ধরুন এই মুহূর্তে বনগায় বসে আছেন এবং এই দুশ্চিন্তায় রয়েছেন যে আমি আদৌ নাগরিক কিনা, তার কাছে এমন কোনো ডকুমেন্ট সরকার দিতে পারবে না যেটা এই মুহূর্তে নরেন্দ্র মোদীর কাছে আছে। রাইট। মানে আমি ব্যাপারটা বোঝাতে পারছি, মানে একদম ভারতবর্ষের একদম। হুম হুম। প্রধানমন্ত্রী যদি নাগরিক হন, ওই মতুয়া ভাইটিও নাগরিক। একদম। আর উনি যদি না হন, নরেন্দ্র মোদীও নাগরিক নন। এই এই সহজ রাজনৈতিক জায়গাটা ধরুন প্রচারের অভাব বলতে পারেন, সচেতনতার অভাব বলতে পারেন, এবং আমি সরাসরি বলছি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মতাদর্শগত লড়াইয়ের জায়গাটা দুর্বলতা রয়েছে। যদি সেটা না থাকতো, তাহলে এই জায়গাটা তারা রিচ করতে পারতো। এখন অব্দি মানে যথেষ্ট পারা যাচ্ছে না, আগামীতে আশা করি পারা যাবে। আসামেও একই জিনিস তারা করেছিল, হিন্দুদের বলেছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, এনআরসি করবো, এই করবো সেই করবো, তোমাদের নাগরিকত্ব দেবো, কি হয়েছে সেটা আমরা দেখেছি। দিনের পর দিন তারা আশা করি নিশ্চয়ই মানুষকে বোকা বানাতে পারবেন না, এবং বিরোধী দলগুলি তাদের দায়িত্ব পালন করবেন। এবং সেটা এখনো হচ্ছে না মানে যে কখনো হবে না তা নয়। দুর্বলতা রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে এই আপনি যেটা বোঝানোর চেষ্টা করলেন যে হোম মিনিস্ট্রির কাছে এমন কোনো কাগজই নেই, মানে 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 হোম মিনিস্ট্রিকে এমন কোনো কাগজ তাহলে ভারতবর্ষের কোনো নাগরিকই হয়তো দেখাতে পারবে না যেটা হুম দিয়ে হুম তার নাগরিকত্ব প্রমাণ হয়। এটা হুম হয়তো সেই মতুয়া ভাইটি যে এই মুহূর্তে হয়তো আমাদের এই ভিডিওটিও দেখছি বা আলোচনাটি শুনছে, তার কাছে হয়তো রিচ করানোর জন্য কেউ নেই। তার কাছে হুম বরং কোনো একটা লোকাল স্থানীয় টোপ, সেটা সেটা তার কোনো বাড়ির সামনে রাস্তাটা হতে পারে বা হোয়াট এভার ইট ইজ, সেইটা দিয়ে তাকে একটা সাময়িক টোপ দিয়ে তার ভোটটা হুম আদায় করার হুম চেষ্টা হচ্ছে।
একদম আমি একদম আমি একদম। হ্যাঁ, আমি আমি এই এই জায়গা থেকে পরের প্রশ্নে আসব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রাজ্যগুলোতে, সেটা কখনো হরিয়ানা হতে পারে, সেটা কখনো রাজস্থান হতে পারে, সেটা কখনো ওড়িশা হতে পারে, এই যে বাংলা ভাষায় কথা বললেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি শেখ আমিরের একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি সেখানে স্পষ্টতই বলছেন যে তাকে রাজস্থানের এমন একটা জেলে রাখা হয়েছে যে জেলটা ইতিমধ্যে উঠে গেছে, এবং তারপর সেখান থেকে তাকে যখন ওই বনগা বর্ডার দিয়ে পাঠানো হচ্ছে, বিএসএফ বলছে তুই ডান দিকেও যাবি না, তুই বাদিকেও যাবি না, ডান দিকে গেলেও গুলি খাবি, বাদিকে গেলেও গুলি খাবি, তুই সোজা যাবি। এটা একটা ভয়ানক অবস্থা। এবং এবং সে বহু বছর ধরে নাগরিক, অর্থাৎ নাগরিক বলতে আমরা যা বুঝি বিজেপির সেই প্রামাণ্য দলিল অনুযায়ী কে নাগরিক কে নাগরিক নয় সেটা আমরা জানি না, সেটা অত্যন্ত ধোঁয়াশা একটা বিষয়, কিন্তু সে নাগরিক, সে এত বছর ধরে রয়েছে, তার একাধিক পূর্বপুরুষরা রয়েছে, সে কাজ করতে গেছে। এই যে বাঙালি বিদ্বেষ এবং বাংলা ভাষায় কথা বললেই তাকে গুলি করে দেওয়া হবে বা তাকে পুশ ব্যাক করা হবে বা তাকে জেলে ভরা হবে, এবং তারপর মধ্যবিত্ত শিক্ষিত কোটানকোট বুদ্ধিজীবী বাঙালি নিশ্চুপ, তারা বলছেন যে না, কই ডাক্তারদের ওপর তো কোনো আক্রমণ নেমে আসছে না, কই হুম। চিকিৎসকদের ওপর কোনো আক্রমণ নেই, উকিলদের ওপর কোনো আক্রমণ নেই, সাংবাদিকদের ওপর কোনো আক্রমণ নেই, কোনো আক্রমণ অধ্যাপকদের ওপর নেই। এটা হতে পারে না। তাহলে কি কোথাও এই বাঙালি মানে যাদের ভয়েস রেজ করার কথা, তারা এটাকে কোনো মানে সেই অর্থে সংকট বলেই ধরছেন না, তাই জন্যই কি আরো ব্যাপারটা খুব ইজি টার্গেট হয়ে যাচ্ছে বাঙালি? কি মনে হয় আপনার? দেখুন, এই নাগরিকত্ব, অনুপ্রবেশ, এই দুটো শব্দের যখন মেলবন্ধন ঘটবে রাজনৈতিক ময়দানে, গোটা ভূভারতে এক এবং একমাত্র জনগোষ্ঠী যেটা বারবার বিপদ এবং হেনস্থার মুখে পড়বে সেটা বাঙালি, ধর্ম নির্বিশেষে। এই অনুপ্রবেশ এবং নাগরিকত্ব, এই দুটো প্রশ্ন এক জায়গায় এলে আর কোনো রাজ্যের কোনো জাতিগোষ্ঠী বা ভাষাগত জাতিগোষ্ঠী আর কেউ কোনো রকম বিপদের মুখে পড়বে না, এটা পড়বো এবং পড়ছিও একমাত্র আমরা। তার কেন কারণটা একটু বুঝিয়ে রাজনৈতিক। বলুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তার কারণটা রাজনৈতিক এবং ইতিহাসে ধরুন, আমরা বলি বটে দেশ ভাগ, কিন্তু মূলত তো পাঞ্জাব প্রদেশ এবং বাংলার ভাগ হয়েছিল। এবং পাঞ্জাবের ভাগ হওয়ার কারণে সেখানেও বহু মানুষের মৃত্যু, বিপর্যয় ইত্যাদি, সেটা 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 যেমন তারা দেখেছে, বাংলাও সেটা দেখেছে। কিন্তু ডিফারেন্সটা হলো পাঞ্জাবের মানুষজন পাঞ্জাবি, মানে যদি আমি পাঞ্জাবি এই পরিচয়টার কথা বলি, সেটাকে তারা যতটা শক্তপোক্ত ভাবে আঁকড়ে থাকতে পেরেছেন ধর্ম নির্বিশেষে, বাঙালি সেটা একই রকম ভাবে পারেনি। একটা অংশ যেমন চেষ্টা করেছে বাঙালি এই পরিচয়টাকে ধর্ম নির্বিশেষে একটা জায়গায় ধরে রাখার, আর একটা অংশ বারবার চেষ্টা করে গেছে যে হিন্দু বনাম মুসলমান এই লড়াইটার মধ্যে দিয়ে বাঙালির পরিচয়টাকে ভেঙে দেওয়ার। এবং এটা হয়তো দুঃখের সঙ্গে আমাকে বলতে হবে যে কোথাও গিয়ে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে তারা কিছুটা জিতে, মানে এগিয়ে গেছেন। আমি জিতে গেছেন বলবো না, তারা স্কোরের হিসাবে যদি আমি ধরতে চাই, তারা হয়তো কয়েক গোলে এগিয়ে গেছেন। কারণ একটা অংশ বাঙালি মানে হচ্ছে কেউ বাঙালি, হিন্দু বাঙালি হলেই বাঙালি, মুসলমান হলে বাঙালি নয়, এই ন্যারেটিভটার ফাঁদে কিন্তু অনেকে পা দিয়েছেন। দিয়েছেন বলেই, এবং তাদের মধ্যে যদি এই তিলোত্তমা মজুমদার বা পবিত্র সরকারদের মতো, আমি নাম করেই বলছি, আমার কিছু যায় আসে না, এই গোছের লোকেরা যদি থেকে থাকেন সেটা আমাদের দুর্ভাগ্য। কারণ বাঙালির জাতিগত ভাবে তার সবচেয়ে জোরের জায়গাটা কিন্তু তার এই ধর্মের ওপরে উঠে তার বাঙালি হিসেবে ঐক্য। আপনি বাংলার ইতিহাস বা বাঙালির ইতিহাসে যত সেমাইনাল মোমেন্টস বলতে যেটাকে আমরা বুঝি, একদম মোড় ঘোরানো যে মুহূর্তগুলো থাকে একটি জাতির ইতিহাসে, প্রত্যেকটা জায়গায় আপনি একটাই কমন জায়গা দেখতে পাবেন, হয় বাঙালি নিজেকে বাঙালি হিসেবে ভেবেছে, আর না হয় হিন্দু এবং মুসলমান হিসেবে ভেবেছে। যখন বাঙালি হিসেবে ভেবেছে সে বিশ্বজয় করেছে কার্যত, আর যখন হিন্দু এবং মুসলমান হিসেবে আলাদা আলাদা করে ভেবেছে, তার কিন্তু ভাগ্যাকাশে দুর্যোগ ঘনিয়ে এসছে। এটা একদম মানে আপনি পরপর আমার মিলিয়ে দেখতে পারেন। একটা বক্তব্য আছে এই জায়গায়, অনির্বাণ দা। আপনার কি কোথাও মনে হয় না যে মানে কোট আনকোট বর্ণ হিন্দু বাঙালি তারা ঐতিহাসিক ভাবেই মুসলিমদের একটু মার্জিনালাইজ চিরকালই করে গেছে? নইলে আপনি ভাবুন, সেটা রাজনীতির ক্ষেত্রে ভাবুন, চলচ্চিত্রে ভাবুন, সাহিত্যে হুম। ভাবুন, সঙ্গীতে ভাবুন, কোথায় হুম। সেই অর্থে মাইনরিটি রিপ্রেজেন্টেশন? নেই হুম। তো কোথাও। আমি 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 এবং একমত, এবং আমি একমত। এবং নবজাগরণের সময়ও কোথায় বেগম রোকেয়া একটা দুটো নাম, মানে সেই অর্থে হুম। মাইনরিটি রিপ্রেজেন্টেশন কিন্তু কোনো কালেই ছিল না বাঙালি।
অতএব চিরকালই কি মুসলিমদের একটুখানি দূরে ঠেলে রাখা, একটু অপাংতেয় করে রাখা, এটা কি এক শ্রেণীর শিক্ষিত বর্ণ হিন্দুদের মধ্যে চিরকালই ছিল না? কি মনে হয়? হ্যাঁ, এইটা তো গোষ্ঠীগত ভাবে এটা ছিলই বা আছেও বলাটাই বোধহয় বেটার। একদম। আবার এর বিরুদ্ধে যে লড়াই সেটাও আবার বর্ণ হিন্দুদের মধ্যে থেকে উঠে এসেছে। আমাকে দুটোই রাইট। বলতে হবে, আমি কোনো একটাকে বাদ দিয়ে দিতে পারি না। আবার এর মানে এর এই সচেতনতা তৈরি করা, এই যে বাঙালি জাতিসত্তার জায়গাটা, এই এই যে তার যে গঠন আমি বলবো, তার যে নির্মাণ, সেটাতেও আবার বর্ণ হিন্দুর যে অংশ তারা আবার নেতৃত্ব দিয়েছেন, রাইট, এটাও আমরা রাইট। দেখতে পাই। একদম। এটা একটা অদ্ভুত জায়গা যে মানে নানা রকম যে রাজনৈতিক আন্দোলন বাংলা দেখেছে, সেটা যেরকমই হোক না কেন, তাতে মূলত লিডারশিপের পজিশনে বর্ণ হিন্দুরা বেশি থেকেছেন। আহ, সেটা দুদিকেই, মানে যেটা আমি বলবো প্রগতিশীল আন্দোলনও থেকেছেন, আবার প্রতিক্রিয়াশীল আন্দোলনও থেকেছেন। বাংলা এক সত্যি অদ্ভুত জায়গা। মানে আপনি যদি কংগ্রেসি ধারার রাজনীতি বলেন, বাংলাতেই তৈরি হচ্ছে, মানে অন্তত উদ্ভব হচ্ছে। কংগ্রেস তো বাঙালির হাতেই তৈরি, কমিউনিস্ট পার্টি সেটাও বাঙালির হাতে তৈরি। আবার যদি হিন্দুত্ববাদের কথা বলেন, সেটাও কিন্তু প্রথম কয়েন যিনি করছেন তিনি হুম, হুম, চন্দ্রনাথ বসু। মানে মানে সুভাষ বাবুর যে আত্মীয়, তার কথা বলছি না। হুম, 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 চন্দ্রনাথ বসু বলে একজন হুগলির ব্যক্তি ছিলেন। বুঝতে আবার পেরেছি, হ্যাঁ। আপনি যদি আবার যদি যোগেন মন্ডলদের কথা বলেন বা গুরুচাঁদ ঠাকুরদের কথা বলেন, সেই সেই রাজনীতি যেটা জাতপাত বিরোধী রাজনীতি, তাতেও বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। আহ, যে কারণে বাংলায় কিন্তু এই যে রাজনৈতিক বিবিধতা বা যে বৈচিত্র্যের জায়গাটা, সেই জায়গাটাকে আহ, ভাঙতে পারলে বাঙালির যে জোরের জায়গা, সেটাকে খুব সহজে ভাঙা সম্ভব। এবং এইটা ভাঙার আসলে অন্য আর কোনো উপায় নেই। বাঙালিদের মধ্যে এমনিতে জাতপাতের বিষয়ে মানে ছুতমার যদি বলি, সেটা তো অনেকটাই কম। গোবলায় বা পশ্চিম ভারতে যতটা রয়েছে, এমনকি দক্ষিণ ভারতের কিছু জায়গাতেও যেরকম আমরা খবর পাই, সেই তুলনায় বাংলায় জাতপাতের ইয়েটা অনেকটাই কম। বিগত যদি আপনি 50-100 বছরের ইতিহাসটা দেখেন, সেই তুলনায় হিন্দু বনাম মুসলমানদের যে মানে এই যে বনামটা, এটার জোরটা আহ, বেশ ভালোই আর কি, মানে এটা ভালোই রয়েছে। এটা আমরা যতই চেষ্টা করি না কেন বলার যে না না আসলে কিছুই নেই, ওটা বলে লাভ নেই, বাস্তবটা স্বীকার করতে হবে যে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান নিজেদেরকে আলাদা করে ভাবার যে প্রবণতা, এখানে আমি কোনো একজনকে দোষ দিচ্ছি না। মানে সেটা বাঙালি হিন্দুদের মধ্যে যদি থাকে, বাঙালি মুসলমানদের মধ্যেও রয়েছে। সেই জায়গাটাকে কমিয়ে আনার জন্য বা একেবারে পুরোপুরি মুছে দেওয়ার জন্য যতটা কাজ দরকার, যতটা সাফল্য থাকলে আজকের দিনটা আমাদের দেখতে হতো না, যেখানে তিলোত্তমা মজুমদার বা পবিত্র সরকাররা অনায়াসে বলে দিতে পারছেন, কই ডাক্তাররা উকিলরা তো ইয়ে হচ্ছেন না। এই লজ্জাজনক জায়গাটা আমাদের দেখতে হতো না, যদি আমাদের এই হিন্দু বাঙালি মুসলমান বাঙালির মাঝের গ্যাপটা এতটা না থাকতো। এই গ্যাপটাকে আমাদের কমাতেই হবে। এবং এইটা আমি বলবো বাংলার বিজেপি আরএসএস বাদ দিয়ে যত রাজনৈতিক দল আছে, তাদের নিজেদের মধ্যে যা মারামারি থাকুক, যা প্রতিদ্বন্দ্বিতা থাকুক, থাকতে পারে, কিন্তু এই গ্যাপটাকে আমাদের মুছে ফেলতেই হবে। ধর্ম, আজকে আপনি এক ধর্মের মানুষ হতে পারেন, যদি আপনি কোনোদিন সিদ্ধান্ত নেন যে আপনি অন্য কোনো ধর্মের অনুসারী হবেন, আপনি হতে পারেন। আপনি এক রাষ্ট্রের নাগরিক রয়েছেন, সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাষ্ট্রে আবেদন করে নাগরিক যদি নিয়মে থাকে, আপনি হতে পারেন। কিন্তু যদি আপনি বাঙালি হিসেবে জন্মে থাকেন, আপনি আজন্মকাল বাঙালিই থাকবেন, এই পরিচয় কখনো মোছা যায় না। এই জায়গাটা, এটা কিন্তু আসলে একটা রাজনৈতিক স্টেটমেন্ট, এটা শুধুমাত্র সাংস্কৃতিক বিষয় নয়, এটা একদম আদ্যন্ত রাজনৈতিক স্টেটমেন্ট। যে কারণে আমি প্রথমেই বললাম অনুপ্রবেশ নাগরিকত্ব, এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বললেই তাকে পুলিশে গ্রেপ্তার করা, বা গ্রেপ্তারও নয়, তারা তো আইন মেনে করছে না, মানে সোজা রাইট। কথা ধরে আটক করে ডিটেনশন ক্যাম্পে ভরে দিচ্ছে এবং রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে তাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। একদম, এবং একদম। সত্যি কথা বলতে শেখ আমির খুব যাকে স্পষ্টতই বলেছে যে তাকে কোর্টেও কোনো তোলা-টোলা কিচ্ছু হ্যাঁ হ্যাঁ হয়নি। হ্যাঁ, হয়নি হয়নি হ্যাঁ। হয়নি, হুম, ম্যাক্সিমামই তাই, হুম, ম্যাক্সিমামই তাই। হুম, মানে হুম। এই সরকার, বিজেপি সরকার আইনের মানার ধার কাছ দিয়ে যাচ্ছে না। মানে স্রেফ পুলিশকেই তারা ইয়েটা দিয়ে দিয়েছে, লাইসেন্সটা দিয়ে দিয়েছে যে কেউ বাংলায় কথা বললেই ধরে হেনস্থা করো। এবং হেনস্থাটা কত দূর অব্দি যাবে তার কোনো লিমিট নেই, মানে সে যা খুশি করতে পারে। এই এই যা খুশির যে জায়গাটা, সেটা আমরা তো হয়তো শুনছি যে বর্ডারের ওপারে তাকে ঠেলে দিয়েছে, বলেছে গুলি করে দেবো যদি না পালাস। আদৌ কাউকে গুলি করা হয়েছে কিনা আমরা কি জানি? আমরা তো সেটা আসলে রাইট। জানি না। কারণ যতদূর অব্দি আমরা জানতে পারছি, যারা জীবিত আছেন এবং ফিরে এসেছেন তাদের কাছ থেকে, যারা ফিরে আসেননি, বা যদি এরকম হয়ে থাকে, আমরা কেউ বলতে পারবো না এক্ষুনি নিশ্চিত ভাবে। এরকম ঘটনা যে ঘটেনি নিশ্চিত ভাবে কেউ বলতে পারবে? অর্থাৎ বাংলা বললেই আপনাকে এই টার্গেট করাটা, এটাও আবার আরএসএস বিজেপি আবিষ্কার করেনি 1930-এর নাৎসি জার্মানিতে।
এইভাবেই শুরু হয়েছিল। ইহুদিদের রাইট। গণহত্যার যে ইহুদিদের, হ্যাঁ, হ্যাঁ। ভিত্তিভূমি 1940-এর পর তো গিয়ে হলোকস্ট হচ্ছে, তার আগে তো হলোকস্ট হয়নি। তার আগে ধাপে ধাপে অত্যাচারের মাত্রাটা বাড়ানো হয়েছিল এবং সমাজে সেটাকে জাস্টিফাই করার জন্য এরকম নানাবিধ তারা এই রাজনৈতিক এক্সপেরিমেন্ট গুলো চালিয়ে গেছে। আপনার একটা থিওরি আছে গণহত্যার 10টি ধাপ। সেই গ্রেগরি স্ট্যান্টন বলে একজন ভদ্রলোক রয়েছেন, তার এই হুম, হুম, থিওরি রয়েছে। সেই 10টি ধাপের আমি একটা আমার একটু নিজের বক্তব্য ছিল যে আমি অ্যানালাইজ করে দেখিয়েছিলাম যে উনিশশো হুম, তিরিশের নাৎসি জার্মানির সঙ্গে আজকের ভারতবর্ষের মিল হুম। আছে না নেই। এবার আচ্ছা। ইহুদি গণহত্যা হচ্ছে হলোকস্ট 1941-42-এর ওই সময়টা, এবং ভারতবর্ষের ক্ষেত্রে বাঙালিকে যদি আমি একটা জনগোষ্ঠী হিসেবে ধরি, তাদের ক্ষেত্রেও এই গণহত্যার ধাপগুলি শুরু হয়ে গেছে। এইটা অন্তত আমার অ্যানালিসিস। এবার আপনি বলবেন তাহলে কি লাখে লাখে বাঙালিকে গণহত্যা করা হবে? সেটা বলাটা খুব মুশকিল, মানে ওইভাবে বলাটা সম্ভব নয়, কারণ সেটা তো অন্তিম ধাপ। হুম, তার হুম। আগের যে ধাপগুলো, তার সেই ধাপগুলোর সঙ্গে অস্বাভাবিক মিল রয়েছে, আমি এইটুকু বলতে পারি। না, কিন্তু কি হবে এখানে কি হবে আমরা প্রশ্নটা জানি না। প্রশ্নটা হলো অনির্বাণ দা, যে এটা বাঙালি জেনেও যে হুম, বাংলায় কথা বললেই তাকে জেলে পোড়া হবে এবং তারপর তাকে বর্ডার দিয়ে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে। অমিত মালব্য বলছেন যে বাংলা বলে কোনো ভাষাই নেই। তারপরও একটা বিরাট অংশের বাঙালি, এই বাঙালি তো ভোট দেবেন বিজেপিকে। এই ফ্যালাসিটা কি, মানে এটা যদি এক্সপ্লেন করেন, এটা জেনে দেখুন। বুঝে ভো- একটা 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 হিউজ পার্সেন্টেজ অফ ভোট তো বিজেপি পাবে এবারও, এটা তো অস্বীকার করার হুম কোনো জায়গা নেই। হুম নিশ্চয়ই পাবে। দেখুন, বাংলায় বিজেপি যে ভোটটা পায়, মানে লেটস বি ভেরি হুম, অনেস্ট, যে ভোট পার্সেন্টেজ যদি আপনি এটা একদম ডেটাতে চলে যেতে হবে, ফ্যাক্টে চলে যেতে হবে। হুম, হুম, তারা 2016-তে ধরা যাক বিধানসভায় যে ভোটটা পেয়েছে, 2019 লোকসভায় তাদের যে জাম্পটা হচ্ছে, সেটা একদম এক্সাক্ট ফিগারটা হচ্ছে মূলত সিপিএম এর ভোটটা তাদের ওখানে চলে গেছে। রাইট। আহ, এবং তারপরে মোটামুটি তারা সেটা হোল্ড করেছে, 1-2% কখনো বাড়িয়েছে কখনো কমিয়েছে। এবং যে বাই ইলেকশন হোক, অন্য ইলেকশন হোক, সিপিএম যে ভোট পার্সেন্টেজটা বাড়িয়েছে, বিজেপি সেটা কমেছে, অ্যান্ড ভাইসে ভার্সা। উল্টো দিকে তৃণমূল মোরাললেস 45%-এর আশেপাশে, প্লাস মাইনাস হুম, টু হুম, অর থ্রি, সেটা পার্সেন্টেজ পয়েন্ট তারা মোটামুটি ধরে রেখেছে। অর্থাৎ বিজেপির ভোটটা মূলত অ্যান্টি ইনকামবেন্সি ভোট, যে সরকারে যারা রাইট। থাকবে তার উল্টো দিকে তারা ভোট সবসময়ই থাকে। আপনি বাংলার স্বাধীনতার পর থেকে যত নির্বাচন, বিধানসভা লোকসভার যদি বিরোধী ভোটের একটা গড় করেন, একটা অ্যাভারেজ করেন, দেখবেন ওটাই 40 আশেপাশেই আসছে। হ্যাঁ, কিছু কিছু কম বেশি করে আসে আর কি। অর্থাৎ বাংলায় বিরোধীদের ভোট প্রাপ্ত ভোট শতাংশটার গড় হচ্ছে ওই 40-এর আশেপাশে, বিজেপি সেটাই পেয়েছে। আমার পয়েন্ট বিং, যে সরকারে যে থাকবে তার বিরুদ্ধে ক্ষোভ থাকবে, বিক্ষোভ থাকবে মানুষের। সবাই তো একই রকম ইডিওলজিক্যাল মোটিভেশন থেকে ভাবেন না, প্রত্যেকের নিজস্ব ভাবনার কিছু তার জায়গা আছে। তৃণমূল সরকারের ওপর মানুষের রাগ থাকবেই, 3টে টার্ম ধরে একদম একটা সরকার স্বাভাবিক। চলছে, তার উপর রাগ একদম। থাকাটা অস্বাভাবিক কিচ্ছু নয়। এবং যেটা হয়েছে দুর্নীতি যে আছে, এটা অস্বীকার তৃণমূলকে, করার কোনো জায়গা নেই, যে ভয়াবহ না না, দুর্নীতি আছে। ন্যাচারালি, হুম, এটা হুম। এটা ন্যাচারালি, যখন সরকারে থাকলে তার বিরুদ্ধে রাগ থাকবে না, এটা আমার হয় নাকি? গণতন্ত্রটা থাকবেই, এবং সেটাতে আমার অসুবিধাও কিছু নেই, থাকবে। সেই পয়েন্টে যেটা হয়েছে, মূলত বিজেপি সিবিআই ইডি দিয়ে তৃণমূলকে টাইট দিতে পারবে, এই রাস্তাটা প্রথম সিপিএম খুলে দেয়। যে সিবিআই ইডি কে ডেকে আনো, তারা এদেরকে গ্রেপ্তার করবে, এটা টাইট হবে, আমরা তারপরে সরকারে চলে আসবে। এটা আমার এক্সপ্লানেশন, এটা কেউ দ্বিমত দিতেই পারেন, অসুবিধা নেই। কিন্তু মূলত মানুষ যেটা দেখলেন, যারা তৃণমূল বিরোধী অংশটা, ইভেন সিপিএম এর যে বিশাল সমর্থকদের অংশ ছিল, তারা দেখলেন যে তৃণমূলকে সিপিএম কিছু করতে পারছে না, বিজেপির সরকারের যে সিবিআই এবং ইডি, তারা এসে এদের নেতাদের গ্রেপ্তার করে জেলে পুরছে, এবং সেটা দেখে এরা হয়তো কিছুটা ভয় টয় পাচ্ছে। অতএব বিজেপি টাইটটা দিতে পারবে, একদম এই শব্দটাই ব্যবহার করছে, যে তৃণমূলকে টাইট কে দিতে পারবে, এটা বিজেপি দিতে পারবে। চলো বিজেপির দিকে যাই। এইখানে এই বাঙালির প্রশ্নে, বাঙালিয়ানার প্রশ্নে, বাঙালিকে অত্যাচার করার প্রশ্নে এই এই বিষয়টা হয়তো অনেক ক্ষেত্রে গৌণ হয়ে যাচ্ছে, বা মানুষ যারা দেখছেন তারা বুঝতে পারছেন, কিন্তু তাদের তৃণমূলের প্রতি ক্ষোভটা এই বিষয়টার ক্ষোভের থেকে আরো বেশি, যে কারণে সেখানে গিয়ে তারা হয়তো বিজেপির দিকেই ঝুঁকে যাচ্ছেন। কিন্তু তারা কি মতাদর্শগত ভাবে হিন্দুত্ববাদকে আপন করে নিয়েছেন পুরোটা, এইটা আমি কিন্তু একদম মনে করি না। মানে ভারতবর্ষের বাকি অন্যান্য অংশে যা খুশি হতে পারে, বাংলায় এখনো পর্যন্ত ভোটারের 40% বিজেপিকে ভোট দিচ্ছে, মানে সমাজেরও 40% বিজেপির মতাদর্শকে তারা নিজেদের বলে মনে করছেন, এইটা আমি একদম মনে করি না। বিজেপির অ্যারাউন্ড 40%-এর আমার ধারণা
ওই 32% হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ভোট। সরকারে যদি অন্য কেউ থাকতো তার বিরুদ্ধে হয়তো তারা ভোটটা পেতেন। আবার উল্টো দিকে বলি, 2024-এ যদি বিজেপি ইউনিয়ন সরকার গড়তে না পারতো, তারা যদি লোকসভায় হেরে হুম, যেত, এই হুম, হুম। ভোট শতাংশে মানে যাকে বলে পরের দিনই ধস নেমে যেত। পরের দিনই ধস নেমে যেত, তাদের ওই যে অরিজিনাল ভোট পার্সেন্টেজ একসময় ছিল সিঙ্গেল ডিজিটে, ওইখানে নেমে আসতো। না, সেটা তো বিজেপি হয়, একমাত্র, কেন্দ্রের সরকার না থাকলে পরে সেখানে টাকা পয়সা ইত্যাদি ক্ষমতায় সমস্ত কিছু হ্রাস পায়, হ্যাঁ, সেটা। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ কি আমি বলতে চাইছি, যে সাম্প্রদায়িকতার যে রাজনীতির টান, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। টানে 40% লোক বাংলা থেকে তাদেরকে ভোট দিচ্ছে, এটা একদমই নয়। এটা অন্য না, কোনো রাজ্যে কিন্তু হলেও হতে কিন্তু পারে, বিজেপি আমাদের রাজ্যে নয়। বিজেপি বিজেপি একটা সেকশন বাঙালির মধ্যে সাম্প্রদায়িক বিভাজন প্রবল হুম, করতে পেরেছে, এইটা তো আপনি হুম, মানবেন, আগের থেকে হ্যাঁ, তুলনায় বেড়েছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, আর, হ্যাঁ, এবং এবং মানুষের মধ্যে এই যে একটা শিক্ষিত উচ্চবিত্ত বাঙালির মধ্যেও এই রকম একটা আলোচনা যে মুসলিমরা দখল করে নেবে, মুসলিমরা হুম, সব হুম, কেড়ে নিল, এই একটা হুম, ভয়, অর্থাৎ হুম, বিজেপির রাজত্বে হিন্দু ক্ষেত্রে মে হ্যায়, এই হুম, ভয়টা এক শ্রেণীর বাঙালির মধ্যে খুব সচেতনভাবে, খুব সুচারুভাবে বিজেপি যে ঢোকাতে পেরেছে, এটা তো মানবে। হুম, 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 অবশ্যই মানবো। দেখুন, তারা রাজনৈতিক ভাবে কিছুই করতে পারেনি, আমি তো এটা বলিনি একবার। মানে বিজেপির থেকেও বেশি আরএসএস। মানে বিজেপিকে তো রাইট, আপনি সামনে, মানে বিজেপির মুখ বলতে আপনি শ্রমিক দেখতে ভট্টাচার্য পাচ্ছি বা না, হ্যাঁ। শ্রমিক তো এখন শুভেন্দু অধিকারী ইত্যাদিকে দেখছেন না। কিন্তু আসল কাজটা, মানে এই সমাজের মধ্যে বিভাজনের বিষ ঢোকানোর কাজটা তো বিজেপির থেকে বেশি আরএসএস করে। তাদেরকে রাইট। আমরা সেই অর্থে দেখতেও পাই না। যার ফলে আরএসএস এর যে গ্রাউন্ড ওয়ার্ক, সেইটাকে কমব্যাট করার বিষয়ে তো অসম্ভব দুর্বলতা আছে। সেটা আহ, সে কি তৃণমূল বলুন কি সিপিএম বলুন, সিপিএম এর লোকজন ফেসবুকে অনেক কথা বলে বটে যে আমাদের সময় আরএসএস ছিল না, এখন অনেক বেড়েছে। ব্যাপারটা অত সহজ সরলও নয়। হ্যাঁ, কারণ যদি আপনি দেখেন সেই অর্থে কেরালাতে আরএসএস এর শাখার সংখ্যা সবচেয়ে বেশি। মানে একটি রাজ্যের নিরিখে যদি আপনি দেখেন, সবচেয়ে শাখার সংখ্যা কেরালাতে। সুতরাং আরএসএস এর কাজকর্ম সম্বন্ধে এই ভোটে লড়াই যে রাজনৈতিক দল, বৃহৎ বড় দলগুলি রয়েছে, তাদের সচেতনতার অভাব আছে, সরাসরি বলছি। সেটা তৃণমূলেরও রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। সেই, যার ফলে আপনি যদি সচেতনই না হন যে আসল বিপদটা কারা ঘটাচ্ছে, আপনি কমব্যাটও করতে পারবেন না। কিছু মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা খোলা চিঠি লিখেছিলেন, যেখানে আরএসএস সম্বন্ধে তিনি কিছু লাইন তিনি লিখেছিলেন, যে তারা কিভাবে সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করার চেষ্টা করে। এইটা যদি একটা আমি কি বলবো, একটা ডিরেকশন হিসেবে ধরে তৃণমূল কর্মীরা আরএসএস এর যে রাজনৈতিক কাজ তার বিরুদ্ধে নামতে পারতেন, বা যদি নাম নেমে থাকেন আদৌ, তাহলে তার কিন্তু লাভ আছে। যদি তারা সেটা ওইভাবে আপনি দেখতে চান, যে যে বিপদটার কথা আপনি বলছেন, যে একটা শিক্ষিত হুম, 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 উচ্চবিত্ত বাঙালির মধ্যে যে এই মুসলমানরা দখল করে নিল বোঝের যে চিন্তা ভাবনা, হুম, হুম, এইটাকে কমব্যাট করার যে কাজ, এটা শুধুমাত্র ভোটের অঙ্ক কষে হবে না। হুম, এই এটা ভোট কে পাবে না পাবে কম বেশি করে এটা হবে, সেটা হবে। তৃণমূলই 2026-এ জিতবে, এটা মোটামুটি ধরে নিন, এখনকার দিনে দাঁড়িয়ে একদম। আপনি হুম, বলতে পারেন। হ্যাঁ, একদম কিন্তু তার নিশ্চিত, মানে হ্যাঁ। এই নয় যে সমাজে এই সাম্প্রদায়িকতার বিপদটা কমে যাচ্ছে। সেই জায়গাটা একজন সাধারণ বাঙালি হিসেবে আমি নিজে, আমি স্পষ্টই বলি যে আমি নিজে একজন নাস্তিক। কিন্তু কেউ যদি তার ধর্মাচরণের বিষয়ে, তার যে অধিকারের প্রশ্ন, আমি সবসময় তার পক্ষে দাঁড়াবো, সে যে ধর্মের হোক না একদম। কেন। এই জায়গাটা যে বিপদের মুখে পড়ে যাচ্ছে, কেন পড়ে যাচ্ছে, এইটা নিয়ে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক নেতা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের আরো বেশি ভাবনা চিন্তা করা উচিত বলে আমি মনে করি। সিপিএম তো গোটাটাই তৃণমূল কত খারাপ এটা দেখানো, যে তাদের দিন কেটে যাচ্ছে, তারা নিজেদের কি কর্মসূচি করে আমি জানিও না এই বিষয়ে। আর বাকিরা তো তাদের মতো হয়তো চেষ্টা করছেন, তার খুব যে ফল দেখা যাচ্ছে এমনটা নয়। কিন্তু এই লড়াইটা তো আমাদের চালাতেই হবে, কারণ বিপদ যেভাবে বেড়ে চলেছে, খাস শিয়ালদার বুকে যদি বাংলা বলছে বলে বাংলাদেশি পুরো ওইভাবে মারতে পারে, এরপর তো ঘরে ঢুকে মারবে। রাইট, রাইট। আমি আমি এই জায়গা থেকে আরেকটা প্রশ্নে আসবো, যে বিলটা পেশ করেছে বিজেপি রিসেন্টলি, আজকে প্রধানমন্ত্রী বলেছে যে তারা একটা নাকি ঐতিহাসিক কাজ করেছে। তাদের বক্তব্য, যদি সরকারি কর্মচারীদের সাসপেনশন হতে পারে, তাহলে কেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের কেন 30 দিনের মাথায় তাদেরকে সেখান থেকে, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে না? কিন্তু হুম, এতে যে বিপদটা আমরা দেখতে পেরেছি, সেটা অরবিন্দ কেজরিওয়াল হোক, সেটা হেমন্ত সোরেন হোক, এরকম হুম, বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট করে তাহলে প্রায় প্রত্যেকটি রাজ্য থেকে ঘুর পথে বিরোধী শূন্য করার কি এইটা একটা প্রসেস, কি বলবেন? ঠিক।
দেখুন, ইডি এবং সিবিআই তো মূলত ইউনিয়ন গভর্নমেন্টের হাতে রয়েছে, এনআইএও রয়েছে, কিন্তু যদি ইডি সিবিআইটা ধরি, তারা বিগত 10 বছর ধরা যাক, 2015 থেকে 2025 অব্দি যত মামলা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করেছেন, তাদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন, আপনি একটা নাম বলতে পারবেন না যাকে তারা কনভিক্ট করেছে। রাইট। লাস্ট 10 ইয়ার্স এর যদি আমি স্প্যানটাকে ধরি, এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব ভালো কথা বলেছেন, যে আপনাকে 30 দিনও করতে হবে না, যে পাবলিক 15 দিন করে দিন, যে 15 দিন থাকলেই তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে। শুধু তার সঙ্গে আর একটা ক্লজ যোগ করে দিন, যে আইও থাকবে, যদি কনভিকশন না হয় তাহলে তার সাজা হবে। এটা আমার কিন্তু অত্যন্ত রাইট। যুক্তিপূর্ণ এবং ভ্যালিড একটা প্রস্তাব বলে মনে হয়েছে। এবং রাজনৈতিকভাবেও যদি আপনি ভেবে দেখেন, যে শুধুমাত্র জেলে রাখা, গ্রেপ্তার করলাম, জেলে রাখলাম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, যাই হোক, বা বছরও গড়িয়ে যেতে পারে, এবং তারপর কনভিকশন হলো না, সে রাইট। 10 বছর মামলা চললো, বেকসুর ছাড়া পেয়ে গেল। এইটা যদি হয়, তাহলে ওই যে হেনস্থাটা, একটা ব্যক্তি মানুষের হেনস্থার জায়গা থাকছে, তার মানবাধিকারের প্রশ্ন থাকছে। আর একটা দিকে রাজনৈতিক ভাবে বিজেপির আমলে পুরোটাই তো বিরোধীদের বিরুদ্ধে হয়েছে এই কাজগুলি, পুরোটাই। আপনি একটা কিছু দেখাতে পারবেন না যে বিজেপির লোককে সিবিআই গিয়ে গ্রেপ্তার টেপ্তার করছে বলে। এবং তার সঙ্গে এটাও রয়েছে যে যেই মুহূর্তে বিজেপিতে চলে গেছে, তো তালিকা তো এতই লম্বা যে আমি নিজেও মাঝে মাঝে নামগুলো এখন ভুলেও যাই। সেই হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুভেন্দু অধিকারী, ওই নারায়ণ রানে, আর ওই এনসিপি অজিত পাওয়ার, সবই মানে হুম, 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 ছড়াছড়ি নামের। যে মুহূর্তে তারা চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় একদম। হুম। প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে যেমন তদন্ত তুলেই নিল। তো এটা তো আমরা দেখতে পাচ্ছি, যে কারণে এই বিলটা যে রাজনীতির দুর্নীতি মুক্ত করবার চেষ্টা নয়, বরং রাজনীতিতে বিরোধী মুক্ত করার জন্যই করা, সেটা বোঝা যায়। কিন্তু আরেকটা জিনিসও খেয়াল রাখবেন, বিলটা মোটেই তারা পাস করাতে পারবে না, কারণ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2/3 মেজরিটি লাগে, সেটা তাদের নেই, সেটা তারা খুব ভালো করে জানে। এটাকেও আসলে তারা রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করার জন্যই চেষ্টা করেছেন। মানে সংসদ সেশন শেষ হবে যেদিন, তার একদিন আগে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আনা, এগুলো মানে আমি কি বলবো, এটা সংবিধানের সঙ্গে মানে ছেলে খেলা করার মতো হচ্ছে। এইভাবে হয় নাকি? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আপনি করবেন, তার কোনো সময় দেবেন না, বিরোধীরা আলোচনা করবে না, সেটা নিয়ে আপনি রাজনৈতিক প্রচার শুরু করে দিলেন। এতেই বোঝা যায় যে রাজনীতিবিদ হিসেবেও এটা কতটা নিম্ন মানের। এবং নরেন্দ্র মোদী এই মুহূর্তে আদৌ প্রধানমন্ত্রী কিনা, তাকে ইলিজিটিমেট প্রাইম মিনিস্টার বা ইলিগাল প্রাইম মিনিস্টার বলা উচিত কিনা, এটাও কিন্তু বড় প্রশ্ন। তিনি বেনারসে জিতেছেন বলে আমার তো মনে হচ্ছে না। একেবারেই। আমি শেষ প্রশ্নে আসবো আপনার কাছে। অনির্বাণ দা, আপনি যেটা বলছিলেন যে এই সামগ্রিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপির যেটা মনে হয় মূলত দুটো ফাটলের জায়গায়, এক, তৃণমূল কংগ্রেস আপনি যেটা বলছেন যে আরো সুসংবদ্ধভাবে আরো সুসংগঠিতভাবে তাদেরকে, তাদের বক্তব্যগুলো, তাদের আইডিওলজির জায়গাগুলো এবং বিরোধীকে, বিজেপিকে কাউন্টার করার জায়গাগুলো আরো সুসংহত করা, এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি একটা ফাটলের জায়গা হয়ে যাচ্ছে, যে জায়গায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। আর দ্বিতীয়, আপনি যেটা বামেদের কথা বললেন, সিপিএম এর কথা বললেন, যে তাদের একটা অন্ধ তৃণমূল বিরোধিতা, যে আমাদের তৃণমূল হারিয়েছে, অতএব তৃণমূলকে যদি বিজেপি হারাতে পারে তাহলে বিজেপি হারাক, তাও ভালো। তো এই জায়গা থেকে তাদের আইডিওলজির তারা ধার ধারছে না। মূলত এই দুটো ফাটলের জায়গা থেকে আপনি যেটা বললেন যে 26-এ হয়তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসবে, সেটা আপনিও জানেন, আমিও জানি, দর্শকরাও জানে। কিন্তু বিজেপির পরিকল্পনাটা অনেক সুদূর প্রসারী আগামীতে। তাহলে বাঙালিদের জন্য, বাঙালিরা কি সম্পূর্ণরূপে ভয়মুক্ত, সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকতে পারছে, নাকি ক্রমশ এই ফাটলটা বড় হবে এবং সেই ফাটল দিয়ে বিজেপি ঢুকতে পারবে? এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন বাঙালি হিসেবে আশু কর্তব্য কি আপনার মনে হয়, রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে? শেষ প্রশ্ন। এখানে আপনার অন্তিম প্রশ্নটা দিয়ে, মানে অন্তিম অংশটা দিয়ে উত্তরটা দিই, সেটা হচ্ছে, হুম। প্রথম কথা বাঙালিকে যেটা করতে হবে, বাঙালি হিসেবে তাকে ঐক্যবদ্ধ হতে হবে। বাঙালি হিসেবে সেখানে কোনো ধর্ম, জাত পাত, গায়ের রং, কে লম্বা, কে বেডে, কে মোটা, এইসব দেখা যাবে না। বাঙালি মানে বাঙালি, এই হিসেবে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্তত ভারতবর্ষের মধ্যে যত বাঙালি রয়েছে, সেটা বিভিন্ন রাজ্যেই তারা ছড়িয়ে রয়েছেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ইত্যাদি নানা রাজ্যে তারা রয়েছেন। সেই জাতিগত ঐক্যের জায়গাটা এটা তৈরি করতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি তৃণমূলের ওপর যদি, আমি এটা ওপেনলি বলি, তৃণমূলের ওপর বিশাল রাগ, আপনি সিপিএম কে গিয়ে ভোটটা দিন, কংগ্রেসকে দিন, যে ওখানে ভালো প্রার্থী মনে হচ্ছে তাকে দিন, বিজেপি কে দেবেন না।
আপনার যদি তৃণমূলের উপর রাগ থাকে আপনি অন্য যে পার্টিকে দিন দিন, বিজেপিকে দেবেন না। নো ভোট টু বিজেপি, এটা হচ্ছে ভোটের নিরিখে বলতে পারি। রাজনৈতিক ভাবে বলতে পারি, এই সচেতনতার জায়গাটা আমাদের সবাইকে তৈরি করতে হবে। যে যেটা আপনি অত্যন্ত কারেক্টলি বললেন যে বিজেপির লক্ষ্যগুলো অত্যন্ত সুদূর প্রসারী। এক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে যে বাঙালিকে যে টার্গেট করা, এইটার মাধ্যমে তো অনেকে বলছেন যে বিজেপি তো 26-এ ভোট হয়তো তাদের ক্ষতি হবে, তাহলে তারা করছে কেন? কারণটা হচ্ছে এটা বিজেপি না, আপনাকে আরএসএস কে ধরতে হবে, আরএসএস বিজেপি একসঙ্গে ধরতে হবে। তাদের যে লক্ষ্য সেখানে শুধুমাত্র একটা বিধানসভা ভোট কি 5টা সিট পেলাম কি না পেলাম এইটা ম্যাটার করে না। তারা সামগ্রিক ভাবে বাঙালিকে গোটা ভারতবর্ষ বা মূলত গোবলয়ের কাছে, যেটা তাদের জোরের জায়গা, একটা তৃতীয় শ্রেণীর মানুষ, নাগরিক তো নয়, তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে, জনগোষ্ঠী হিসেবে তাদেরকে প্রতিষ্ঠা করে দিতে হবে। গোবলের রাজ্যগুলিতে শুধু যে বিজেপি শাসিত রাজ্য সরকারের পুলিশ আক্রমণ করছে তা তো নয়, সেখানকার যারা এমনি সাধারণ লোক তারা অব্দি আক্রমণ করছে। অন্য রাজ্য ছেড়ে দিলে আমাদের রাজ্যে হচ্ছে, কলকাতাতে হচ্ছে। বাংলা বললে একেবারে। যে বাংলাদেশ চলে যাও, বাংলাদেশ চালা যাও, এটা তো কলকাতাতে হচ্ছে, আমি অন্য রাজ্যের কথা বলছি বা কেন? এবং সেটা যারা রাইট। করছে তারা কেউ বাঙালি নয়। তারা যে ভাষায় কথা বলেন, যে রাজ্য থেকে এসছেন, সেই রাজ্যগুলিতে মূলত এই ধারণাটাকে প্রতিষ্ঠা করা যে পশ্চিমবঙ্গ বলে আসলে কিছু নেই, এটা বাংলাদেশ। মানে ওখানকার লোকগুলো আসলে বাংলাদেশি। জমিটা আমার, জমিটা আমার, সম্পদগুলো আমার, লোকগুলো নয়। ওরা হচ্ছে রাইট। উইপোকা, ওরা হচ্ছে বিদেশি, ওরা অনুপ্রবেশকারী। এই যে পলিটিক্যাল ন্যারেটিভ, এটা তো একদিন, 1 বছর, 5 বছরের ব্যাপারটা হবে না। টাইম লাগবে, 10 বছর লাগতে পারে, 20 বছরও লাগতে পারে, তারও বেশি লাগতে পারে, কিন্তু তারা করে ছাড়বে। এর সঙ্গে আরেকটা যে বিপদ আসতে চলেছে সেটা হচ্ছে ডিলিমিটেশন। পপুলেশন বা জনসংখ্যার উপর নির্ভর করে যদি লোকসভা রাজ্য বা লোকসভার মূলত আসন বিন্যাস হয়, তাতে হুম হুম। দক্ষিণের রাজ্যগুলি উত্তর পূর্বকে তো এমনি এরা মূলস্রোত বলে ধরে পড়ে না। এবং তার সঙ্গে জুড়বো হচ্ছে আমরা। হ্যাঁ, আমাদের আসন সংখ্যাটা যে জায়গায় গিয়ে পৌঁছাবে তাতে শুধুমাত্র রাইট। গোবলায় যারা মেজরিটি পাবে, গোবলায় ঠিক তারাই করে সবটা দেবে যে নির্ধারণ গোটা করবে। হ্যাঁ। সবটাই, মানে আমি হুম। কি খাবো কি পরবো সেটা রাষ্ট্রীয় ভাবে নীতি নির্ধারণ করবে গোবলয়। সেখানে আমার আর কোনো বাঙালির কোনো ভূমিকা নেই। আপনি ভোট দিলেন না দিলেন বয়ে গেছে ওদের। তখন আপনি স্রেফ সস্তা শ্রমিক, কি তিলোত্তমা মজুমদার কি আমির শেখ, সস্তা শ্রমিক মাত্র। এইটা যদি বুঝতে যারা পারবে না, তাদেরকে আমরা বোঝাবো। আর যারা বুঝেও দালালি করছে, তাদের হাল আমরা রাজাকারের মতো করব। অনির্বাণ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একাধিক বিষয় আলোচনা করলাম। আশা রাখি আপনাকে আবারও এইরকম আলোচনায় পাবো। একটা অনুরোধ থাকবে, এই মুহূর্তে প্রায় 60-52 জন মতো দেখছেন। আপনি যদি একবার রায়বাহাদুরের, যারা যারা দেখছেন তাদেরকে যদি একবার রায়বাহাদুর সাবস্ক্রাইব করতে বলেন, কারণ আমরা মানে একটা ছোট পরিসরে এই চ্যানেলটা চালাই। তো সাবস্ক্রিপশন বাড়লে পরে আরো বেটারলি এইরকম ভাবে বাঙালির কথা, বাঙালি অস্মিতার কথা আমরা এইভাবে আরো ছড়িয়ে দিতে পারবো। আপনার কাছে এই অনুরোধটা থাকবে এবং এটা দিয়ে আমরা শেষ করব। দর্শক যারা দেখছেন বা এর পরে ভিডিও দেখবেন, প্রত্যেককে আমি অনুরোধ করবো রায় বাহাদুর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। এবং আগামীতে আমার ব্যক্তিগত যেটা মনে হয়, আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াইটা আসলে সামগ্রিক একটি লড়াই। তাতে একটি ইউটিউব চ্যানেলেরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, রায় বাহাদুর সেটা পালন করবে বলে আমার আশা। আপনারা সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। অনির্বাণ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেকের চোখ থাকুক রায়বাহাদুর।